আজকে আমরা 2019 সালের মাধ্যমিক ভৌতবিজ্ঞানের যে প্রশ্নটা এসেছিল তার খ বিভাগটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে যে প্রশ্নগুলো থাকে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস 1 করে থাকে। ঠিক আছে? তো আগের দিন আমরা ক বিভাগের এমসিকিউগুলো আলোচনা করেছিলাম। যদি তোমরা সেগুলো মিস করে থাকো সেগুলো আমি ডেসক্রিপশানে সেই ভিডিওর বা সেই ক্লাসটার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, সেটা একবার দেখে নিও। আর আজকে আমরা মূলত খ বিভাগটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো, প্রথমে যে কোশ্চেনটা এসছে, জ্বালানি তাপন মূল্যের একক লেখো। তো এখানে কোনো পদ্ধতির উল্লেখ করেনি, তোমরা যে কোনো পদ্ধতিতে লিখতে পারো। তো আমি দুটোই বলে দিচ্ছি তোমাদের। প্রথম 2.1, তো জ্বালানির সিজিএস পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে জ্বালানি তাপন মূল্যের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম। ক্যালোরি পার গ্রাম। আর এসআই পদ্ধতিতে তাপন মূল্যের একক হচ্ছে জুল পার কেজি। এবার আসছি এর যে অথবাটা আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে। তো এর যে অরটা আছে, অরের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এটা বৃদ্ধি পায়, উচ্চতা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পায়। তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা এগুলোকে পূর্ণ বাক্যে উত্তর দিতে পারো বা এক কথাতেও উত্তর দিতে পারো, কোনোটাতেই তোমাদের নাম্বার কাটা যাবে না। এবার আসছি 2.2, যে কোশ্চেনটা আসছে। তো এখানে বলছে ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠের আপাতনকে প্রতিহত করে। তো এটা হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মি বা অতি বেগুনি রশ্মি। এটা খুবই সহজ একটা কোশ্চেন, ছোটবেলা থেকে পড়ছো। অতি বেগুনি রশ্মিকে প্রতিহত করে বা ইউভি রশ্মিকে প্রতিহত করে। আচ্ছা, তারপরে আসছি 2.3, যে কোশ্চেনটা আছে 2.3। তো কি বলছে, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। অ্যাভোগাড্রোর সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। তো এটা হচ্ছে মিথ্যে। মানে অ্যাভোগাড্রোর সূত্রে গ্যাসের অণুগুলোকে ধরা হয় না, তো এটা আদর্শ গ্যাস হিসাবে ট্রিট করা হয়। আচ্ছা, এবার আসছি 2.4 প্রশ্নটা। এটা হচ্ছে এসটিপিতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার। তো এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো স্ট্যান্ডার্ড প্রেশার আমরা জানি 1 ATM বা 1 অ্যাটমসফেরিক প্রেশার। তো এখানটায় 224 লিটার, তোমার 224 লিটার নাইট্রোজেন গ্যাসের ওজন কত বার করলেই মোটামুটি আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমরা জানি নাইট্রোজেন 2.4। তো নাইট্রোজেন গ্যাসের যে আণবিক ওজন সেটা হচ্ছে 28 গ্রাম, 14 করে 14 দুগুণে 28। তো 22.4 লিটার গ্যাসের 22.4 লিটার গ্যাসের ওজন হচ্ছে 28 গ্রাম। তাহলে 1 লিটার গ্যাসের ওজন কত হবে? 28 বাই 22.4 গ্রাম। আর 224 লিটার গ্যাসের ওজন হবে 28 বাই 22.4 ইন্টু 224। তো এটা থেকে দেখতেই পাচ্ছ, এটা থেকে আসবে হচ্ছে 280 গ্রাম। ঠিক আছে? তাহলে এই যে অ্যান্সারটা হবে 2.4 এর যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 280 গ্রাম হবে অ্যান্সারটা। 280 গ্রাম
গ্যাসের আয়তন আমরা দেখতে পাচ্ছি 22.4 লিটার হচ্ছে, সরি 224 লিটার হচ্ছে, আর এটিএম হচ্ছে 1 এটিএম। তাহলে তোমার দুটো গুণ করলে কত আসছে? 22.4 লিটার এটিএম, লিটার অ্যাটমসফিয়ার আসছে। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সারটা হবে 280 গ্রাম। এবার আসছি 2.5। আবার এটা সত্য মিথ্যা দিয়েছে। কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদানগুলির স্থান পরিবর্তন হয়। তো দেখো এখানে পরিবহন পদ্ধতিতে কিন্তু বস্তুর উপাদানের কণাগুলোর স্থান পরিবর্তন হয় না। তাহলে এই যে বিবৃতিটা এখানে দেওয়া আছে 2.5, তাহলে এটা কিন্তু হবে মিথ্যে। আচ্ছা, তারপরের কোশ্চেনটা কি বলছে দেখি, অথবাটা কোনো পরিবাহীর বেধ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি? এর যে অথবার কোশ্চেনটা আছে আমরা সেটা আনসার করার চেষ্টা করি। আমরা জানি তাপীয় রোধ আর এইচ ইজিক্যাল টু আসছে 1/k d/a। তো এটাই হচ্ছে সম্পর্ক। এটা হচ্ছে তাপীয় রোধ, যেখানে RH হচ্ছে তাপীয় রোধ, কে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, ডি হচ্ছে প্রস্থচ্ছেদ, আর এ হচ্ছে ক্ষেত্রফল। তো এই হচ্ছে আমাদের সম্পর্কটা আসছে। এবার আসছি আমরা 2.6। একটি আলোকরশ্মির অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপাতন কোণ হবে। তো তোমরা একটু মনে করে দেখো, 2.6 একটা আলোকরশ্মির অবতল দর্পণ, এটা অবতল দর্পণ। তো অবতল দর্পণের এটা যদি ফোকাস হয় তার ডবলে থাকে বক্রতা কেন্দ্র। তাহলে এখান থেকে যদি আলোকরশ্মি যায় তাহলে সেটা কি হয়, এই পথেই আবার ফিরে আসে, অর্থাৎ এটা লম্বভাবে এখানে আপাতিত হয়। তো এখানটায় অ্যান্সারটা হবে 0, আপাতন কোণ হবে 0 ডিগ্রি। আপাতন কোণ হবে 0 ডিগ্রি। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট যে পেজটা তার অ্যান্সার। এগুলো আমি ডিলিট করে দিই, জায়গা পাবো না। আচ্ছা, এবার আসছি আমরা 2.7 যে কোশ্চেনটা আছে, একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে। 2.7 এর যে কোশ্চেনটা আসছে, একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে। তো প্রিজমের যে ছবিটা আছে সেটা দেখবে, প্রিজমের ছবিটা হচ্ছে এরকম টাইপের, এইরকম হচ্ছে প্রিজমের ছবি। তাহলে আয়তাকার তল আছে, এই সাইডে আছে, ঠিক ওর উল্টো দিকে একটা আছে 2টো, আর নিচে একটা আছে 3টে। তাহলে আয়তাকার তল আছে 3টি। 2.8 এর যে কোশ্চেনটা আছে সেটা আসছে, একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। এটা হচ্ছে সিলিকন। একটি দিতে বলেছে তো একটি দিলাম, সিলিকন। আরও আছে, জার্মেনিয়াম আছে। এবার আসছি 2.9 কি বলছে, একটি পরিবাহীর একটি সরু তার একটি মোটা তারের দৈর্ঘ্য সমান। একটি পরিবাহীর একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, একই বিভব প্রভেদ রাখলে কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি রাখবে, তড়িৎ প্রবাহ বেশি হবে। তো আমরা জানি, তো যে পরিবাহীর রোধ বেশি হবে তার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন কম হবে, যে পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিবাহীর রোধ কম হবে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মানটা কী হবে, বেশি হবে। তো আমরা যদি রিলেশনটা দেখি, আমরা পড়েছি R ইজিক্যাল টু রো L/A, অর্থাৎ যদি দৈর্ঘ্য একই হয় তাহলে প্রস্থচ্ছেদ যদি বাড়ে তাহলে রোধ কি হবে, কমবে। প্রস্থচ্ছেদ বাড়লে অর্থাৎ মোটা তারের ক্ষেত্রে রোধ কম হবে আর সরু তারের ক্ষেত্রে রোধ বেশি হবে। তাহলে কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে, তাহলে মোটা তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে। এটা অ্যান্সার হবে মোটা তারের
ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে। এবার আসছি 2.10 এই কোশ্চেনটা। নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার একটি অপব্যবহার উল্লেখ করো। নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায় যে আমরা বোমাটা বানাই, পারমাণবিক বোমা, সেটা কিন্তু আমাদের ধ্বংস হয়, মানব সভ্যতা ধ্বংস হয়ে যায়। তো তার অপব্যবহারটা হচ্ছে, অ্যান্সারটা হবে পারমাণবিক বোমা। যদি আমরা বোমা তৈরির কাজে লাগাই তাহলে সেটা আমাদের অপব্যবহার। নিউক্লিয় সংযোজনে যে বিপুল শক্তির মুক্ত হয় তা কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়? এটা হচ্ছে আইনস্টাইনের যে বিখ্যাত সূত্র E=mc², অর্থাৎ ভর যে রূপান্তরিত হচ্ছে তোমার শক্তিতে, সেই যে সূত্রটা আইনস্টাইনের, সেটা দিয়ে ব্যাখ্যা করা যায়। এবার বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের সংযোগ আমরা তা দেখি। তো আমি এখানটায় লিখে দিচ্ছি তোমাদের। প্রথমটা হচ্ছে অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে। অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের থেকে সুরক্ষিত থাকে হচ্ছে অ্যালুমিনিয়াম। তার মানে এইটা হচ্ছে তোমার ফার্স্টের সাথে মিলবে। এটা হচ্ছে 2.11.1, তাহলে এটা হচ্ছে সি এরটা হবে। দীর্ঘ পর্যায় সারণীতে একের সর্বাপেক্ষা কম বিজারণ গুণসম্পন্ন ধাতু, তো এইটার অ্যান্সার হবে 1 নম্বর শ্রেণী থেকে লিথিয়াম। তাহলে এইটার অ্যান্সার হবে এইটা 2.11.2। এবার কি বলছে, একটি খোলা বায়ুতে থাকলে, ধাতুটি খোলা বায়ুতে থাকলে ধীরে ধীরে ছোপ পড়ে। তো এইটার অ্যান্সার হবে কপার। কপার যদি বাতাসে থাকে তাহলে ধীরে ধীরে ছোপ পড়ে যায়। হবে 2.11.3। দীর্ঘ পর্যায় সারণীর দ্বিতীয় দুইয়ের সর্বাপেক্ষা কম পারমাণবিক ব্যাসার্ধযুক্ত হচ্ছে এইটা 2.11.4 বেরিলিয়াম। এই হচ্ছে আমাদের বাম স্তম্ভ ডান স্তম্ভের অ্যান্সার। এবার আমরা নেক্সট পেজে আসছি। তো এখানে কি বলছে দেখো, N2 লুইস ডট চিত্র অঙ্কন করো। N2 লুইস ডট চিত্রটা এরকম হবে। এই নাইট্রোজেনের পারমাণবিক যে গঠন সেটা হচ্ছে এরকম। বাইরের কক্ষে থাকে 5টা। তাহলে এটা হচ্ছে নাইট্রোজেনের পারমাণবিক গঠন। তাহলে এর যে ইলেকট্রন দরকার সেটা হচ্ছে আরো কটা ইলেকট্রন দরকার? 3টে ইলেকট্রন দরকার। তাহলে পাশের যে একটা নাইট্রোজেন তার সাথে আসবে, তার সাথে এই 3টে ইলেকট্রন এরা শেয়ার করে নেবে। তো এখান থেকে আমরা আসছে N=1N। তো এটা হচ্ছে আমাদের নাইট্রোজেনের লুইস ডট গঠন 2.12। এবার আসছি আমরা 2.13 যে প্রশ্নটা আছে সেটার দিকে। তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ ব্যবহৃত হয়? অর্থাৎ এটা আমরা ডিসি কারেন্ট ব্যবহার করি, ডাইরেক্ট কারেন্ট বা একমুখী প্রবাহ, একমুখী প্রবাহ আমরা ব্যবহার করি। এবার আসছি অথবা অরের যে কোশ্চেনটা আসছে, প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের বিক্রিয়াটি লেখো। জলের তড়িৎ বিশ্লেষণ করলে আমাদের যদি আমরা জলের তড়িৎ বিশ্লেষণ করি H2O, তাহলে আমরা পাই সেটা হচ্ছে H+ আর OH-। তাহলে এটা হচ্ছে কি আমাদের ক্যাটায়ন। তাহলে ক্যাটায়নগুলো কি হয়? ক্যাথোডে যায়। তাহলে ক্যাথোডে যে বিক্রিয়াটা হবে, ক্যাথোডে বিক্রিয়া যেটা হবে এটা কি হবে? তাহলে H+ ওখান থেকে ইলেকট্রন নিয়ে নেবে, নিয়ে হাইড্রোজেন অণু তৈরি করবে, হাইড্রোজেন পরমাণু তৈরি করবে। হাইড্রোজেন পরমাণু নিজেদের মধ্যে বন্ডিং তৈরি করে H2 গ্যাস তৈরি করবে এবং উড়ে যাবে। এটা হচ্ছে আমাদের ক্যাথোডের বিক্রিয়াটা। এবার আসছি আমরা 2.14। পিতলের ওপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহৃত হয়?
আমরা জানি তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য হিসাবে যে ধাতুর প্রলেপ দিতে হবে তারই কোনো একটা লবণের দ্রবণ এখানে দিতে হয়। তো এখানে যেটা দিতে হয় তার যে সংকেত সেটা হচ্ছে কে, এটা জটিল লবণ UCN * 2, এর যে নাম সেটা হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড। পটাশিয়াম অরোসায়ানাইড ব্যবহার করা হয়। তো এবার আমরা একটু পেজটা ক্লিয়ার করে নিই, আমরা সেকেন্ডটা করতে পারবো না। আচ্ছা, এইবার আমরা আসছি 2.15। নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি রং উৎপন্ন হয়? এর অ্যান্সারটা হবে লালাভ বাদামি, বা শুধু বাদামি লিখলেও হবে। এবার আসছি আমরা 2.16। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের H2S গ্যাস চালনা করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। তো সিলভার নাইট্রেটের দ্রবণে যদি আমরা H2S গ্যাস চালনা করি তাহলে এদের বিক্রিয়াটা তোমাদের আগে বুঝিয়ে দিই। যে অদক্ষেপটা পড়ে সেটা তো এইটা Ag2S, এর রং হচ্ছে কালো। আচ্ছা, এর সাথে যে অথবাটা আছে উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া যে যৌগ উৎপন্ন হয় তার নামটা লেখো। তার নামটা হচ্ছে Mg3N2। ম্যাগনেসিয়াম নাইট্রাইড। এবার আসছি 2.17। মিথেন অণুতে HCH এর বন্ধন কোণের মান কত? এটা আমরা সকলেই জানি, সেটা হচ্ছে 109°28'। এর সাথে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি CH3 CH2 COOH IUPAC নাম লেখো। তো এখানে দেখতেই পাচ্ছ কার্বনের সংখ্যা হচ্ছে 3টে, তাহলে হচ্ছে প্রোপ, আর এটা হচ্ছে একটা অ্যাসিড গ্রুপ COOH, তাহলে এটার নাম হবে প্রোপানোইক অ্যাসিড। এর নাম হবে প্রোপানোইক অ্যাসিড। প্রোপানোইক অ্যাসিড। এবার আসছি 2.18। সিএনজির শিল্পোৎস কি? এটা বিভিন্ন খনিতে পাওয়া যায়, কয়লা খনিতে পাওয়া যায়, পেট্রোলিয়াম খনিতে পাওয়া যায়। তো যে কোনো একটা লিখলেই হবে, কয়লা খনি, মানে খনির যে খনির ওপরের স্তরে এই সিএনজি গ্যাসটা থাকে। কয়লা খনি হতে পারে, পেট্রোলিয়াম খনি হতে পারে, এগুলো লিখলেই হবে। তো এই ছিল আমাদের বিভাগ ক্ষয়ের 2-এর দাগের যে প্রশ্নগুলো 2019 সালে এসেছিল তার অ্যান্সার। তোমরা একটু মন দিয়ে দেখো। নেক্সট ক্লাসে আমরা পরের বিভাগটা নিয়ে আলোচনা করব।